শুধুমাত্র আমি বলবো না যে রাজস্ব আদায়ের একটা রাস্তা, এটা কিন্তু কোয়ালিটি ডিভাইস ইনশিওর করার একটা রাস্তা। কারণ আমি যেই নেটওয়ার্ক গুলোর এগেইনস্টে ডিভাইস গুলো আনি, গ্লোবালি অনেক জায়গার ডিভাইস গুলোতে কিন্তু সেই নেটওয়ার্ক গুলো নাও থাকতে পারে। সুতরাং অপারেটরের অনেক নেটওয়ার্কিং এর অসুবিধা হয়তো বিদেশের কোনো একটা ইম্পোর্টেড ডিভাইসের মধ্যে থাকতে পারে, যেটা আমাদের মধ্যে থাকবে না। সো সেই জায়গাগুলো প্লাস হচ্ছে চুরি হয়ে যাওয়ার যে বিশাল সম্ভাবনা আমাদের দেশে, বাংলাদেশে একটা মানুষের ফোন চুরি হয়ে গেলে এটা আমরা কোনোভাবে ট্রেস করতে পারি না, লক করতে পারি না, চুরির প্রবণতা বাড়ছে। এবং সেই ক্ষেত্রে আমরা যদি এনআইআই এর মাধ্যমে লকিং সিস্টেমটা করতে পারি, তাহলে আমাদের চুরিটা বন্ধ হবে। তো সেই জন্য আমরা চাচ্ছি যে নট অনলি প্রোটেক্টিং আস অ্যাজ এ ম্যানুফ্যাকচারার, প্রোটেক্টিং দ্য কনজিউমার্স অলসো। আমার মনে হয় যে এই এনআইআইটা আবার অ্যাক্টিভেট করা উচিত। আর পলিসি লেভেলে ডেফিনেটলি একটু আগে বলেছি আমরা যে বিটিআরসি, এনবিআর, ফাইন্যান্স মিনিস্ট্রি, যে কোনো যত রেগুলেটর আছে তাদের সাথে কাজ করা। আরেকটা ব্যাপার নিয়ে আমরা চিন্তা করছিলাম যে আমাদের 2G ফোনটা আমরা কমাতে পারছি না, যার জন্য ইন্টারনেটের প্রসারটা বাড়ছে না। সো ডিভাইস তার হাতে পৌঁছে দেওয়া দরকার। সুতরাং যদি আমরা কনজিউমার একটা বিহেভিয়ারে দেখেছি যে একটা অ্যাফোর্ডেবিলিটির ইস্যু আছে, আর একটা হচ্ছে ফিচার ফোন ইউজার একটা কমফোর্টেবিলিটির ইস্যু আছে। সে চায় একটা বাটন ফোন ইউজ করার জন্য। সো যার জন্য আমরা যদি 4G ফিচার ফোনকে একটা লেভেলে পলিসি গাইডলাইন দিয়ে সাবসিডাইজ করে, অথবা এটাকে যদি আমরা কোনোভাবে ট্যাক্স ভ্যাটের আওতার বাইরে রেখে বাজারে একটা ইনসেন্টিভ আকারে ক্যাম্পেইন চালাতে পারি, তাহলে আমার মনে হয় যে এই 2G ফোনগুলোকে আমরা 4G তে নিয়ে যেতে পারবো। আমি জানি 4G ডিভাইস যদি আমি ফিচার ফোনে আনি, তার ন্যূনতম প্রাইস 3 থেকে 4 হাজারের নিচে হবে না। বাট আমার এই সময়টাতে কিভাবে আমরা এই কনজিউমার গুলোকে 4G তে নিয়ে যাব, সেই ব্যাপারে আমার মনে হয় একটা রোড ম্যাপ নিয়ে আলাপ করা উচিত। এবং আমি মনে করি যে অপারেটরও হ্যাপি হবে, কারণ ডেফিনেটলি একটা 4G ডিভাইসে 2G ইউজ করা যায়, কিন্তু একটা 2G ডিভাইসে 4G ইউজ করা যায় না। সুতরাং যখন সে যেই বিটিএস বা নেটওয়ার্কের আন্ডারে থাকে, তার অনেক সময় দেখা যায় কল ড্রপ বা ডেটা ড্রপ হয়, যেটা একটা 4G এনেবল হ্যান্ডসেটে বা 4G নেটওয়ার্কের আন্ডারে সেটা হবে না। আর আরেকটা ব্যাপার বেরিয়ে আসছে যে আমাদের অনেকেই কমপ্লেন করছে যে 4G নেটওয়ার্কের ক্যাপাসিটি অনেক জায়গায় ড্রপ হয়। সো ইমপ্রুভমেন্ট অফ 4G নেটওয়ার্ক এবং সেটার ইমপ্রুভমেন্টও দরকার। কারণ একটা কনজিউমারকে যখন আমি 4G তে আপগ্রেড করব, সে যদি সেই নেটওয়ার্কটা ঠিক মতো না পায়, তাহলে সেটা একটা বড় রকমের ব্যাপার। নেক্সট স্লাইড। 3 নম্বর কোয়েশ্চেন ছিল, what are the barriers for growing locally manufactured assembly? So it probably look like a repetition of the answer. So একটা বড় নতুন আইডিয়া যেটা আমরা চিন্তা করেছি যে আমাদের বাংলাদেশেই ল্যাঙ্গুয়েজে লোকাল কন্টেন্ট খুব কম। ডেফিনেটলি আমাদের কিছু ওটিটি প্ল্যাটফর্মে এখন আসছে এবং আমরা তার বেশ প্রসারও দেখছি। অনেকেই এখন ওটিটি প্ল্যাটফর্মে নাটক, গান বা সিনেমা দেখছেন। আমার মনে হয় এইটার প্রসার আরো অনেক বেশি হওয়া উচিত, আরো নতুন নতুন অনেক কন্টেন্ট আসা উচিত, যেন একজন ফিচার ফোন ইউজার বাধ্য হন যে না, আমি ইন্টারনেট ব্যবহার করতে হবে, কারণ আমি মিসিং আউট সামথিং, আমি এটা করতে পারি না। সো সেই জায়গাতে আমার মনে হয় যে একটা কন্টেন্ট ডেভেলপমেন্টের উপরে কিছু ইনসেন্টিভ বেস ফোকাস দেওয়া উচিত, যেন এমন কন্টেন্ট আসে যেখান থেকে মানুষজন আস্তে আস্তে বাধ্য হয় যে না, আমার ইন্টারনেট ইউজেজ বা ব্রডব্যান্ড ইউজেজ বাড়াতে হবে। ডেফিনেটলি উই টকড অ্যাবাউট ইনক্রিজ ভ্যাট, গ্রে মার্কেট, যেগুলো ব্যারিয়ার্স। আরেকটা বড় যেটা আমরা চ্যালেঞ্জ ফেস করছি, যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের পলিসি বিটিআরসি করেছে, কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজের পলিসি এনবিআর করে নাই। সো যার জন্য হয় কি, আমরা যখন লোকাল পারচেস করি কোনো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ প্রোডাক্ট, সেটার উপরে আমি ম্যানুফ্যাকচার করলেও কিন্তু ভ্যাট বা সুবিধাগুলো পাই না। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এনবিআর এর সাথে একটু কাজ করা যেতে পারে, যে আমাদের আসলে সবাই যদি আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ফ্যাক্টরি করি, তাহলে দেখা যাবে আন্ডার ইউটিলাইজ থাকবে। সুতরাং আমাদের যদি সেপারেট ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যদি ইন্ডাস্ট্রি থেকে আমরা পারচেস করতে পারি, এবং সেখান থেকে যদি আমি ভ্যাট সুবিধা পাই, একটু আগে বলছিল ওয়ালটনে একজন যে আমি যদি আজকে চার্জার বানাই, আমার কাছ থেকে যদি সবাই চার্জার নিয়ে একই ভ্যাট সুবিধা পায়, তাহলে আর 10টা বা 20টা চার্জার ফ্যাক্টরি করা দরকার হবে না। তখন ওই একটাই ইউটিলাইজ করতে পারবে, এবং ওভার প্রোডাকশন করলে সেও কিন্তু দামটাকে কমিয়ে নিয়ে আসতে পারবে। সো সেই ব্যাপারে আমার মনে হয় এনবিআর এর কিছু করা উচিত। আমি জানি যে আমাদের ওইএম এর একটা পলিসি হয়েছে বিটিআরসি তে। সো বিটিআরসি থেকে এই সমস্যাটা আমাদের সেরকম নেই, কিন্তু এনবিআর থেকে আমরা এখনো সেই সমস্যাটা ফেস করছি।
So ways of overcome definitely যদি কিছু সময়ের জন্য আমাদের ট্রেড ভ্যাটটা ওয়েভ করা যায়, আমার মনে হয় আবার একটা গ্রোথ আসবে, লোকাল প্রোডাকশনও গ্রোথ আসবে এবং ডেফিনেটলি মার্কেটেও একটা গ্রোথ আসবে। বাকি আমার মনে হয় জিনিসগুলো নিয়ে আমরা আলাপ করেছি। নেক্সট স্লাইডস, দ্য লাস্ট কোয়েশ্চেন। What are the steps should be taken to ensure availability of smart devices like tabs, laptop for educational markets? Education market থেকে কিন্তু আমরা অলরেডি রিকোয়ারমেন্ট পাচ্ছি। ডেফিনেটলি বিভিন্ন এডুকেশনাল ইউনিভার্সিটিস গুলো আমাদের, বিশেষ করে কোভিড এর সময়, তারা আমাদের কাছে অনেক কিছু চেয়েছে যে আমরা কিভাবে সস্তায় বা কিস্তিতে আমরা হ্যান্ডসেট কিনতে পারি। আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে দ্য সিকিউরিটি অফ দিস মানি। আমি একজন ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট, আজকে যদি আমি 2 লাখ 3 লাখ 4 লাখ স্টুডেন্টকে এই ডিভাইস ইন্ডিভিজুয়াল সিকিউরিটি আন্ডারে দিতে চাই, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ফর আস। সো আমরা প্রত্যেকটা ইনস্টিটিউশনকে বলছিলাম যে আপনারা যদি কালেকটিভলি আপনার ইনস্টিটিউটের জন্য সিকিউরিটি বহন করেন, সেই ক্ষেত্রে আমরা রাজি আছি। এবং আমরা এই ক্ষেত্রে অপারেটরের কাছে গেলেও অপারেটর সাহায্য করতে পারে না, কারণ তারা বলে যে আমাদের তো সিম লগের অপশনটা নেই। আমি যে একটা ডিভাইসকে আপনার সাথে সাবসিডি করব বা সিকিউরিটির পার্টনার হব, আই ডোন্ট হ্যাভ দ্য লিভারেজ টু মেক শিওর যে সে আমার সিম কার্ডটা লম্বা সময় ধরে ইউজ করবে। সো আমার এখানে খুব জরুরি একটা ব্যাপার হচ্ছে যে আমি যদি ইন্টারনেট বেস ডিভাইসকে অ্যাফোর্ডেবল করতে চাই, গ্লোবাল র মেটেরিয়ালস এর প্রাইস কমিয়ে এনে আমি যেটা গ্লোবালি 5,000 টাকায় বিক্রি করে বাংলাদেশে আমি 1,000 টাকায় বিক্রি করতে পারবো না। হ্যাঁ, সুতরাং আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে কিস্তির মাধ্যমে এফোর্ডেবল করতে হবে, অথবা আমাকে ক্রস সাবসিডাইজ বা যেই ধরনের ভ্যারিয়েন্স গুলো আছে যেমন ট্যাক্স, ভ্যাট, এই ধরনের গুলোকে আমাকে রিডাকশন করতে হবে। আর প্লাস এর সাথে সাথে বিটিআরসি এর কাছে আমাদের আবেদন, সেটা হচ্ছে আপনাদের এসওএফ ফান্ড বলে ফান্ড আছে, সেখানে যদি এডুকেশনাল ইনস্টিটিউট অথবা আমরা যেটাকে বলি রিমোট পিপল যেটা আছে, পার্বত্য চট্টগ্রাম হতে পারে অথবা বিভিন্ন চরাঞ্চলে হতে পারে যেখানে আপনারা নেটওয়ার্কে কাজ করছেন, সেখানে যদি আপনারা কিছু ফান্ড করে আপনারা বলেন যে এখানে ইন্টারনেট বেস ইউজার বেস তৈরি করা যায় কিনা, যেন আমরা এই জায়গাতে পৌঁছে যেতে পারি। এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে বসে এডুকেশনাল লোন টাইপের কোনো কিছু করা যায় কিনা, সেটা হচ্ছে স্মার্ট এডুকেশন লোন কাইন্ড অফ, সেখানে আমাদের কাজ করার সুযোগ আছে। সো ওভারঅলি আফটার 4টা প্রশ্নের পরে নেক্সট স্লাইড, আমাদের রেকমেন্ডেশন গুলো ইজ ভেরি সিম্পল এন্ড ক্লিয়ার, যে আমাদের শর্ট টার্ম ডিউটি বেনিফিট দেওয়া উচিত দ্য টাইম উই রিচ টু 100% পেনিট্রেশন, এবং সেটা ফোকাস করা উচিত হচ্ছে শুধুমাত্র ইন্টারনেট বেস ডিভাইসের উপরে। সেখানে আমরা কিভাবে কাজ করলে ইন্টারনেট বেস ডিভাইস গুলোকে আমরা সেই জায়গায় পৌঁছে দিতে পারি সেটা, এবং টোটালি ফোকাস অন লোকাল ম্যানুফ্যাকচারিং, সো সেই জায়গায় কাজ করা। সেকেন্ড হচ্ছে যে রিঅ্যাক্টিভেট NEIR so that the local manufacturer get protected and also the consumer gets the 1-year warranty based products from Bangladesh. আর EMI পলিসি নিয়ে আমার মনে হয় যে আমরা অপারেটরদের সাথে এর আগে বহুবার বসেছিলাম, তাদের সাথে আপনাদের কাছে এসেও কাজ করার চেষ্টা করেছিলাম, সেখানে কিছু ব্যারিয়ার ছিল তখন, হয়তো এখন সেটা ইম্পর্টেন্ট কারণ আমার ব্রডব্যান্ড কানেক্টিভিটি পৌঁছে যাচ্ছে। এটাকে আবার রিলুক করে নতুন করে দেখা যায় কিনা যে কোনোভাবে সিম লক, ডিভাইস লক অথবা এই ধরনের কিস্তি বেনিফিট গুলো কিভাবে আমি ফাইন্যান্সিয়াল প্রোটেকশন দিয়ে আমি এনরোল করতে পারি, সো দ্যাট উই অল গেট কানেক্টেড থ্রু এভরিথিং। এবং আমার আরেকটা ইয়ে ছিল যে আমরা জিওর বিজনেস কেস নিয়ে অনেক কথা বলেছি ইন্টারনালি। আমরা সেখানে দেখেছি জিওর সাকসেসের পিছনে যেমন এফোর্ডেবল ডিভাইস ছিল, তার সাথে কিন্তু খুব ভয়েস বেস ডেটা বেস ভয়েস কলের উপরে ভেরি লো প্রাইসে তাদেরকে কিন্তু কিছু সুবিধা দেওয়া হয়েছে। সুতরাং সেখানে যদি আমাদের এরকম হয় যে 12 মাসে সে একটা ডেটা কিনবে, সে শুধু ডেটাটা ইউজ করবে না, সেই ডেটাকে সে ভয়েস কলে ইউজ করতে পারবে, তার ভয়েস কলের রেট কমে যাবে, তখন কিন্তু তার যেটা শুরুর যে কস্টটা সেটা হয়তো কিস্তিতে আমরা এনশিওর করতেছি এবং পরবর্তী বেনিফিটটা আমরা ডেটার মাধ্যমে দেওয়ার চেষ্টা করতে পারি। ধন্যবাদ। May I request Mezo Bhai to introduce, your group members, just they stand up and say their name. Contributed to your presentation, yes, please. Sorry. গ্রুপ 1 এ যারা যারা আছেন একটু যদি আপনাদের পরিচয়গুলো দেন।
শুরু হ্যাঁ যে কোনো এক জায়গা থেকে শুরু করলে হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। আমি গ্রামীণ ডিস্ট্রিবিউশনে আছি বিজনেস ডেভেলপমেন্ট টিমে সিনিয়র ম্যানেজার হিসেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নাহিদুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার, লিনাক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেড। আসসালামাইকুম, আমি জহুরুল বিপ্লব, আমি ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ ডিস্ট্রিবিউশন ইডিএল মুম্বাই। আসসালামু আলাইকুম, আমি আমির হোসেন জুয়েল, রিয়াজ ব্যবস্থাপনা পরিচালক জিআর রিসাইক্লিং সলিউশনস লিমিটেড। আসসালামু আলাইকুম, আমি মঞ্জুর হাসান, জেআর রিসাইক্লিং সলিউশন লিমিটেড, জিএম অপারেশনস। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ মেহফুজ বিন খালেদ, উপপরিচালক স্পেকট্রাম বিভাগ BTRC। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমানুল্লাহ, সিনিয়র সহকারী পরিচালক এন্ড পার্সোনাল ইন্সপেকশন ডিরেক্টরেট BTRC। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিন হাসান, আমি ডিজিএম টেলিফোন শিল্প লিমিটেড। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবিদ হোসেন অমিত, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন মাইসেল টেকনোলজি লিমিটেড। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ জাকারিয়া ভুঁইয়া, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্পেকট্রাম বিভাগ, আর আজকের ওয়ার্কশপের গ্রুপ 1 এর রেপোর্টিয়ার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ জনাব মেজবাউদ্দিন, জয়েন্ট সেক্রেটারি MIOB এবং তার গ্রুপ মেম্বারদের। এবারে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি গ্রুপ সেশনের রিসোর্স পার্সন লেফটেন্যান্ট কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ স্যারকে, ডাইরেক্টর স্পেকট্রাম বিভাগ, তার গ্রুপের প্রেজেন্টেশন প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের অনুষ্ঠানে যে গ্রুপ 2 এর রিসোর্স পার্সন হিসেবে আমাদের গ্রুপে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল এটার বিপরীতে আলোচনাতে আমরা যে কিছু সংক্ষিপ্ত সিদ্ধান্তে পৌঁছেছি সেটার উপরে সংক্ষিপ্ত আলোকপাত করতে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, নেক্সট স্লাইড প্লিজ। আমাদের প্রথম প্রশ্নটি ছিল, হোয়াট আর দ্য চেঞ্জেস রিকোয়ার্ড ইন দ্য এক্সিস্টিং রেগুলেটরি পলিসি for establishing the smart device manufacturing or assembling plants in Bangladesh. So firstly, we have come up, our team rather came up with the first decision or deduction that the exclusion of stage VAT. This is something I was surprised that newly introduced possibly last year, that while marketing this product, then in each and every distribution stage, they have to incorporate 5% additional VAT. So this is incurring, if in some distribution channel, there might be as many as 4 stages. So altogether, it will incur 4 times 5, approximately 20% more VAT in this, and which is ultimately increasing the cost of these devices. And then the next is this. So this is policy for facilitating to return the faulty spare parts. This is from the manufacturer's point. They import the bulky spares from outside the country. But once while manufacturing, a certain portion of those get damaged, and they have the only option to just dispose them off through the US's management. But there can be an option from their side that this can be also sent back to the country of origin from where they imported them, and also get that some return in return, which covers within their warranty as well. And also the consistency of policy. This is something that from their point of view, this any policy is not that consistent, which ultimately discourages the investors to really come up with more and more investment, because each and every often now and then this policy is getting changed. So is it the demand from their side that if the policy would have consistent for a certain amount of time, that would really boost up the confidence within them for coming up with more investment. So the next question was that what are the regulatory barriers for proliferation of affordable smart devices in Bangladesh, and what initiatives should be taken to eradicate such barriers? No barrier, there is only one barrier was identified, that right at this moment, no policy for backward linkage. This has already been covered. This is not from policy related from the regulatory BTRC itself. This is something related with the NBR policy, because they don't have, they have not adopted any policy for the backward linkage. So this non-existence of these policies, what is it called, coming up as a barrier.
The next question was that in order to increase the smart device penetration, what initiatives should be taken to expedite the various government permissions? What role can other stakeholders of the ecosystem play to encourage the widespread availability of smart devices? So we have come up with few recommendations against this question. First of all, this is the roadmap for 4G feature phone, which is being already covered partially. The details of this is that we have to set up a roadmap that after a certain time, we have to shut down the 2G technology and switch over to entirely the 4G domain. And then the carrier or device locking facility, it has a mixed reaction from few of the discussion participants. They opined that yes, there should be something, the carrier locking, and there was also a point for this, there should be also the device locking itself. And finally, we concluded this both can be done if it is being done in the operators level. Then they can really impose this something, the carrier locking, and if this locking from that manufacturer level, then they can also have their advanced technology like Knox for Samsung and other vendors that they can lock their own this device as well. And through them, ultimately they want to incorporate that the financial policy. That means to give it in some certain installments to the user end. And the device financing policy, this includes also the one of the option was that to give subsidy to this user. Then there was a unified distribution channel. This is something very amazing idea that each and every vendor has got their own distribution channel. So there can be some policy that under one policy they can have a combined unified this distribution channel, which will reduce the cost. And the measures to curb the gray market, which is being already covered. So as other stakeholders, the law enforcement agencies, as well as along with the NBR, they can really enforce these also the gray market. And provide facility to manufacture the communication device other than the mobile phone. Here we wanted to cover only the, we have the policy for the devices, communication devices other than the mobile phone, the handset as a router, mostly, and other devices, network devices. So we have to have more and more policy facility like this. If you want to facilitate this policy of manufacturing these devices other than the phone, then possibly we got to increase the tax on the imported those items. And this was the last question, that the Bangladeshi mobile handset manufacturers are now producing more than 95% of domestic demand. What are the regulatory support are necessary so that after meeting local demand, handsets can be exported, which will ensure the availability of high quality of affordable handset in the country. This is basically, we have come up with two basic recommendations. This is first of all the customized export policy for any new industry. That to say, this is there are export policy, but it has to vary from item to item. That means previously we have some policy for exporting something. We cannot just make it into effect for this mobile industry as well. So there is a revision needed based on the very specific industry on itself. And also the revision of the existing value addition policy on export currently, which is being imposed on this mobile handset. Possibly there is not very suitable for them. The value addition policy is not supporting them that much. That's why they cannot really materialize this export thing, all this. So this was all in short from my group's discussion. Thank you very much for your patience hearing. Thank you. Introduce your group members. This, I would like to, my group members of group 2, please, you can just rise and introduce yourself. Assalamu alaikum. I'm Imtiaz Shafiq, Deputy Director and Head of Regulatory Operation, Grameenphone. Assalamualaikum, Mustafa Kamal Masood, Regulatory Affairs, Bangalore. Assalamualaikum. I'm Mohammad Kamal Hassan, Race Online Limited, ISP. Assalamualaikum. I'm Arman Siddiqui, Executive Vice President, Market Operations, Ruby. Assalamu alaikum. I'm Azad Ashfaqul Haq from Anila International Limited, Product Management. Assalamu alaikum. Assalamu alaikum. I'm Nafisa Malik, Deputy Director, Spectrum Division, BTRC.
আসসালামু আলাইকুম, আমি আনোয়ার আসাদ, জিএম ডিজিটাল কমার্স অপারেশন রবিয়া লিমিটেড। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুশির রহমান, কনসালটেন্ট এটুআই। সালাম স্যার, আমি আহসানুল হাবিব মিথুন, ডেপুটি ডিরেক্টর বিটিআরসি এবং এই গ্রুপের রেপুটিয়ার ছিলাম। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম, উপপরিচালক বিটিআরসি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল আউয়ালউদ্দিন আহমেদ স্যার এবং তার টিমকে এই প্রেজেন্টেশন এবং ফাইন্ডিংস গুলো আমাদের সামনে উপস্থাপন করার জন্য। এবার আমাদের ব্রেকআউট সেশনের 3 নম্বর টপিক ছিল স্ট্যাবলিশিং টার্গেটেড ওয়েল ডিজাইন ট্যাক্স অ্যান্ড ফিসকাল পলিসিস উইচ হেল্প রিইনফোর্স গ্রোথ অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি ইন ডিভাইস মার্কেটস। এই টপিকটার জন্য গ্রুপ 3 রেসপন্সিবল ছিল এবং সেটা রিসোর্স পার্সন ছিলেন মিস অনামিকা ভক্ত। আমি মিস অনামিকা ভক্তকে প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Respected commissioners, DG sir, and আমাদের এখানে উপস্থিত সুধীবৃন্দ, very good afternoon. আমি গ্রুপ 3 এর রিসোর্স পার্সন হিসেবে আমার গ্রুপের সাথে ডিসকাশন করেছি। আমি অনামিকা ভক্ত, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে রবিতে আছি। আমাদের টিমে ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিল, এটিআই থেকে ছিল, এনবিআর থেকে ছিল, আরো বিটিআরসি থেকে তো অবশ্যই ছিল। সো একটা ভালো ডিসকাশন হয়েছে এখানে। মোটামুটি যেই পয়েন্ট গুলো আমরা পেয়েছি এখানে তুলে ধরার চেষ্টা করব। বেশ কিছু পয়েন্ট আগের যারা প্রেজেন্ট করেছে অনেক মিল পাওয়া যাবে, তো চেষ্টা করবো আর কি যতটুকু হাইলাইট করা যায়। আমাদের ফোকাসটা মেইনলি ছিল হচ্ছে আমি প্রথম স্লাইডটাতে একটু যদি যাই, আমাদের ফোকাসটা ছিল এস্টাবলিশিং টার্গেটেড ওয়েল ডিজাইন ট্যাক্স এন্ড ফিসকাল পলিসিস হুইচ হেল্প রিইনফোর্স গ্রোথ ইন অ্যাফোর্ডেবিলিটি ইন দ্য ডিভাইস মার্কেট। তো আমি একটু নেক্সট স্লাইড, আমি একটু আমাদের যে স্মার্ট বাংলাদেশ ভিশন, আমার ভিশনের ডিটেলসে যাওয়ার দরকার নেই, বিকজ সবাই এখানে জানে আমাদের ভিশনটা কি, এবং ভিশনের আসলে যেই যদি আমি বলি যে কিভাবে আমার ভিশনে পৌঁছাতে পারি, তার মধ্যে প্রথম একটা বড় ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আসলে ডিজিটাল ইনক্লুশন। আমাদের সব দেশের সব জনগণকে আসলে আমাদের এই ডিজিটাল ইনক্লুশনের মধ্যে আনতে হবে, এবং সেই ক্ষেত্রে আমি ব্যারিয়ারের কথা যদি আমাদের সাইড থেকে বা ওভারঅল ইন্ডাস্ট্রি সাইড থেকে আমরা যেভাবে দেখি, 3টা পয়েন্ট ভেরি ক্রুশিয়াল। একটা হচ্ছে ডিজিটাল লিটারেসির ক্ষেত্রে আমরা একটা চ্যালেঞ্জ দেখি, অ্যাফোর্ডেবিলিটি তো অবশ্যই বড় পয়েন্ট যেটা নিয়ে আজকে ডিসকাশন, এবং 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে মানে এই ডিজিটাল যে বেনিফিটটা এটা রিয়েলাইজ না করা বা এটার বেনিফিটটা আমরা ব্যর্থ হয়েছি তুলে ধরতে। সো আমাদের এখন কারেন্ট যে মার্কেটে ইন্টারনেট পেনিট্রেশন যদিও এটা 69%-এর দিকে, বাট যখন আমরা ইউনিক পেনিট্রেশনের দিকে যাই বা কথা বলি, আমরা দেখি যে এখনো ইউনিক পেনিট্রেশন 31%-এর লেভেলে রয়ে গেছে। তার মানে কি এখানে একটা 69%-এর বড় গ্যাপ রয়ে গেছে, যেটা আসলে এখনো অ্যাড্রেস করার মতো অপরচুনিটি রয়েছে, এবং সেটার ক্ষেত্রেই আসলে এই যে ব্যারিয়ার গুলো আমরা এখানে তুলে ধরছি, একটা বড় ব্যারিয়ার পয়েন্ট হচ্ছে আসলে অ্যাফোর্ডেবিলিটি। এবং এইটা আসলে যেহেতু গভর্নমেন্টের ভিশন এখন স্মার্ট বাংলাদেশ ভিশন 2041, সো এখন আসলে এখানে যারা উপস্থিত আছেন সবাই কনসার্টেড এফোর্ট ছাড়া আমরা আসলে ওই জায়গাটা পৌঁছতে পারবো না, এবং ইটস এ গ্রাজুয়াল স্টেপ টুয়ার্ডস ভিশন 2041. নেক্সট স্লাইড। তো আমাদের এখানে যে ডিসকাশন গুলো হয়েছে মেইনলি ফোকাস ছিল ট্যাক্স পলিসির দিকে। সো প্রথম যে আমাদের কোয়েশ্চেনটা ছিল যে opinion regarding the existing tax policies and for manufacturing, assembling, importing and distribution of the smart device in Bangladesh. তো আমাদের যে ফিডব্যাক গুলো আসছে টিম থেকে আমি এখানে তুলে ধরছি। প্রথমত হচ্ছে আমরা যদি লেফট সাইডে একটু ফোকাস করি, আমাদের এখন কারেন্ট স্টেজে স্মার্টফোনের যেই যখন ইম্পোর্ট করা হয়, ইম্পোর্টের ক্ষেত্রে এখন যে ট্যাক্স স্ট্রাকচার, স্মার্টফোনের ক্ষেত্রে এটা 57%-এর মতো এবং ফিচার ফোনের ক্ষেত্রে এটা 32%-এর মতো। আর যদি লোকাল ম্যানুফ্যাকচারিং এর দিকে দেখি, যেখানে অনেকটা ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া হয়েছে, বাট স্টিল এটা এখন ঘুরে ফিরে 32 থেকে 34%-এর দিকে যায়। সেখানে ব্রেকডাউনটা আমি যে ফিডব্যাকটা পেয়েছি আমাদের টিমমেটের কাছ থেকে, সেখানে হচ্ছে যে এখানে কাস্টমস ডিউটি লেভেলে একটা 8 to 9%-এর মতো একটা থাকে, তারপরে ভ্যাট স্ট্রাকচারে একটা হচ্ছে
তিন টাইপের একটা ভ্যাট স্ট্রাকচার রয়েছে, যে যেখানে শুধু অ্যাসেম্বলি করলে 5%, অ্যাসেম্বলি প্লাস চার্জার প্লাস ব্যাটারি করলে 3%, এবং প্লাস যদি পিসিবি টাইপের করে তাহলে সেটা 0%। সো এখানে যে ফিডব্যাক গুলো আসছে, এবং প্লাস হচ্ছে আরেকটা বড় যে কনসার্নটা এখানে প্রত্যেক গ্রুপ থেকে আসছে, সেটা হচ্ছে সেলস ভ্যাট, যেটা 5%, এবং সেটা আসলে 3 থেকে 4টা লেয়ারে এসে গিয়ে 10-20% অ্যাড করে। সো আলটিমেটলি এটা টোটাল মানে ট্যাক্সের স্ট্রাকচারটা 32 থেকে 34% গিয়ে ল্যান্ড করে। সো এখানে যে পয়েন্ট গুলো আসছে, প্রথম যে পয়েন্টটা ছিল যে আমাদের যারা মোবাইল ম্যানুফ্যাকচারার তাদের সাইড থেকে আসছে যে 2019-এর যে SRO 127 হয়েছে, সেটা যেন একটা এক্সপার্ট এনবিআর এর কাছে রিকোয়েস্ট হচ্ছে একটা এক্সপার্ট টিম সহ যেন রিভিউ করা হয়। কারণ ওখানে যে কনসার্ন ওনাদের সাইড থেকে আসছে যে প্রোডাকশন মানে যেই ইম্পোর্ট সাইটে যে ডিউটিটা দেওয়া হয় 8 to 9%, সেই ক্ষেত্রে বলা হয় যে প্রোডাকশন আইটেমের উপর ওরা ট্যাক্স ওয়েভার বা কাস্টমস লেভেলের ভ্যাট ওয়েভারটা পায়, ডিউটি ওয়েভারটা পায়, কিন্তু যখন ওরা আফটার সেল সার্ভিসের জন্য যেই এলিমেন্ট গুলো আনতে হয় সেটার ক্ষেত্রে তাদেরকে নর্মাল ডিউটি দিয়ে আনতে হয়। সো এখানে ওরা আফটার সেলস এর ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ ফেস করে, বা ওভারঅল প্রোডাক্টের কস্ট বেড়ে যায়, বা ওদের ব্র্যান্ডিং এ ওভারঅল একটা ইম্প্যাক্ট এসে পড়ে। সো ওদের মানে ওনাদের যে পয়েন্টটা হচ্ছে যে ডিফারেন্ট কাস্টমস ডিউটি এখানে রয়ে গেছে প্রোডাক্ট আইটেম এবং আফটার সেলস সার্ভিস আইটেমের ক্ষেত্রে, সেখানে এটাকে ইউনিফাইড করা যায় কিনা। 3 নম্বর পয়েন্ট যেটা আসছে যে ওভারঅল এই স্মার্টফোন বা ফিচার ফোন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে টোটাল 270 থেকে 280টা আইটেম ওনাদেরকে ইম্পোর্ট করতে হয়, বাট এখন যেই এসআরওর যে রুলসটা, সেখানে ওনারা 60টার মতো আইটেমের ক্ষেত্রে এই ডিউটিটা এক্সাম্পশন পান। সো যার কারণে আসলে সবগুলো আইটেমের ক্ষেত্রে এক্সাম্পশনটা পান না। সো ওই যার কারণে রিকোয়েস্ট হচ্ছে যে এসআরওটা রিভিউ করে যদি সবগুলোকে এটার মধ্যে ইনক্লুড করা যায়, দেন কস্টটাকে আরো রিজনেবল লেভেলে আনা যাবে। সেলস যেই ভ্যাট নিয়ে অলরেডি কথা হয়েছে, সিঙ্গেল রেট নিয়ে এখানে 3টা রেটের কথা বলেছে, 0 to 5। যেই কনসার্নটা আসছে যে থার্ড যে আইটেমটা অ্যাসেম্বলি প্লাস চার্জ প্লাস ব্যাটারি প্লাস পিসিবি যে 0% বলা হচ্ছে, ওনাদের যে ফিডব্যাকটা সেটা হচ্ছে যে টোটাল টিমের যে পিসিবি বা এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের অলরেডি ডিসকাশন হয়েছে, এটাকে প্রত্যেক ইন্ডাস্ট্রির প্রত্যেক ম্যানুফ্যাকচারিং এর আলাদা না হয়ে এটা সেপারেট একটা ইন্ডাস্ট্রি হওয়া উচিত, যাতে তাদের পুরো ফোকাসটাই সেই দিকে থাকে এবং ভলিউমটা জেনারেট হয় এবং ভলিউমটা ওভারঅল কস্টটাকে কমিয়ে আনতে সহায়তা করবে, যেখানে তারা ডিসপ্লে, ক্যামেরা, পিসিবি এন্ড আদার ব্যাটারি চার্জার এগুলো তৈরি করতে পারে, এবং সেই সাপ্লাইটা আসলে যারা হ্যান্ডসেট ম্যানুফ্যাকচার করছে তাদের কাছে আসতে পারে। তো ওনাদের রিকোয়েস্ট হচ্ছে এই ভ্যাটের 3টে স্ল্যাব না করে এটা ইউনিফাইড একটা 3% স্ল্যাব করা যায় কিনা, এবং এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য আলাদা ইন্ডাস্ট্রি, সেখানে যেন ভ্যাট ট্যাক্সের বেনিফিটটা ওনারা পান বা সেই ইন্ডাস্ট্রিটা পান, সেটা যেন রেগুলেটর বোথ বিটিআরসি এন্ড এনবিআর জয়েন্টলি ডিসকাস করে ডিসিশনটা নেওয়া হয়। তারপরে যে পয়েন্ট আসছে, আমি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের পয়েন্ট আগে বলেছি। আরেকটা পয়েন্ট আসছে এআইটি নিয়ে, যেখানে ছিল যে আগে এটা 2% ছিল, এখন এটা এগেন 5% করা হয়েছে, বাট সেখানে কিছু প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জেস আছে। তো এটার একটা রিকোয়েস্ট আসছে যে এখানে যদি এটাকে আবার 2% ব্যাক করা যায়, বিকজ যেহেতু আমাদের ডিভাইসটা অ্যাফোর্ডেবল করা আসলে একটা বড় পলিসি ডিসিশন এখন, কনসিডারিং আমাদের ভিশন। সো এখানে সব সাইডের সাপোর্টটা না আসলে এটাকে এখন, কারণ এখন একটা বড় সেগমেন্ট রয়ে গেছে আমাদের স্মার্টফোন পেনিট্রেশন এখনো 50 to 53%। তো 47% মানুষ এখনো স্মার্টফোনের বাইরে। সো আমরা তাদেরকে ইনক্লুশনে আনলে নলেজ বেস ইকোনমি বলি, যাই বলি, সবকিছু আসলে এখানে একটা বড় ইকোনমিক বেনিফিট এবং অ্যাক্টিভিটিস বাড়বে। তারপর আরেকটা বিষয় আসছে এখানে যে কনসিস্টেন্সি এবং সার্টিনিটির বিষয়টাতে, যেহেতু ওনারা ইনভেস্ট করেছেন, যে কোনো এই ধরনের বড় ইনভেস্টমেন্ট আসলে 10 থেকে 15 বছরের মেয়াদেই প্ল্যান করে আসা হয়, বাট যখন দেখা যায় যে ইনভেস্টমেন্টের পরে আফটার 1 and 2 year there is a change in the VAT and tax policy, সেটা আসলে একটা বড় ব্যারিয়ার বা আনসার্টিনিটি হিসেবে কাজ করে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো ওনাদের কথা হচ্ছে যে যেই ভ্যাট এন্ড ট্যাক্স পলিসিটা আছে, যেমন প্রতি বছর আমাদের কাস্টমস ডিউটিটাকে এভরি ইয়ার রিনিউ করতে হয়, সো এটা না করে যদি এটা 5 থেকে 10 বছরে একবারে বলে দেওয়া হয় যে ঠিক আছে ডিউটি ফ্রি এক্সাম্পটেড ফর 5 or 10 years, এরকম কিছু, যাতে একটা ওনারা সার্টেনিটি থাকে ওনাদের বিজনেস, বা একটা কনসিস্টেন্সি ওনারা মেনটেন করতে পারে বা প্রপারলি প্ল্যান করতে পারে ফর দ্য বিজনেস। তারপর আরেকটা পয়েন্ট আসছে যে এখানে ওনারা কিছু চ্যালেঞ্জ, প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ ফেস করে, যেটা হচ্ছে ভ্যালু এডিশন লিমিটটাকে যাতে কোনোভাবে কোনো থাকা উচিত না, কারণ এখানে অনেক ধরনের ডিসপিউট তৈরি হয় বিটুইন দ্য ম্যানুফ্যাকচার অ্যান্ড দ্য এনবিআর।
সো বাট এটা ওভারঅল যে অবজেক্টিভ এনবিআর থেকে করা সেই ডিসকাশনটা এক্সটেন্সিভলি হয়েছে আমাদের টিমের মধ্যে, এবং দেখা যাচ্ছে যে আলটিমেটলি এটার কোনো বেনিফিট আসলে এনবিআর বা গভর্নমেন্ট থেকে পাচ্ছে কিনা, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে একটা ডিসপিউট তৈরি হয় বিটুইন দ্য ইন্ডাস্ট্রি। সো এইটাকে একটু রিভিজিট করা। ট্যাক্স রিডাকশন ইন দ্য র মেটেরিয়াল একটা প্রপোজাল আসছে, আর গ্রেটা নিয়ে তো অলরেডি অনেক কথা হয়েছে, এনইআর এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তো এখানে আমরা আসলে চ্যালেঞ্জ গুলো তুলে ধরেছি। এখন 4 নাম্বার পয়েন্টটা যেহেতু চ্যালেঞ্জ প্লাস রেকমেন্ডেশন ছিল, সো এই প্রত্যেকটা পয়েন্টই আসলে রেকমেন্ডেশন আসবে, আমি আবার রিপিট করব না পরে। নেক্সট স্লাইড। আচ্ছা, নেক্সট স্লাইডে আমাদের ছিল যে what initiative can be taken in the tax regime to reinforce growth and affordability in the device market in Bangladesh. So এখানে আমাদের একটা পয়েন্ট নিয়ে বেশ ডিসকাশন হয়েছে যে accepting the reality and current barriers of the device affordability. আমরা এখানে অনেক বিভিন্ন স্টেক হোল্ডার আছি, ইন্ডাস্ট্রি থেকে আছি, ম্যানুফ্যাকচার আছি, এখানে এটুআই আছে, এনবিআর আছে, বিটিআরসি আছে, সব সেক্টর থেকে আছে। সো আসলে প্রথমত কথা হচ্ছে যে আমাদের টিমের মধ্যে যেহেতু একটু ডাইভার্সিটি ছিল, আমরা যথেষ্ট পজিটিভ সাপোর্ট এবং পজিটিভ ফিডব্যাক পেয়েছি। এনবিআর এর রিপ্রেজেন্টেটিভ ছিল। সো একটা পজিটিভ থিং হচ্ছে যে এটা রিয়েলাইজ করা যে হ্যাঁ দেয়ার ইজ এ প্রবলেম, অ্যাফোর্ডেবিলিটি একটা ইস্যু, সেটাকে সবাই মিলে অ্যাড্রেস করতে হবে। আমি যদি এখন একসেপ্টই না করি যে হ্যাঁ অ্যাজ এ মোবাইল অপারেটর আমার একটা দায়িত্ব আছে, অ্যাজ এ মোবাইল অপারেটর এনবিআর এর একটা দায়িত্ব আছে, এটা যদি আমি একসেপ্টই না করি দেন দেয়ার উইল বি নো চেঞ্জেস ইন ফিউচার। সো এটাকে একসেপ্ট করাটা একটা বড় পয়েন্ট আমাদের কাছে মনে হয়েছে। সবাই মিলে এবং প্রত্যেক স্টেক হোল্ডারের কিছু রেসপন্সিবিলিটি আছে সেখানে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আরেকটা জিনিস আমাদের কাছে মনে হয়েছে যে ব্রডব্যান্ড পলিসিতে আমরা অনেক ধরনের টার্গেট দেখতে পাই, যেমন অ্যাক্সেসিবিলিটি একটা টার্গেট দেখতে পাই, তারপরে কন্টেন্ট ডেভেলপমেন্টের একটা টার্গেট দেবে, বাট সো ফার আমাদের চোখে স্মার্টফোন নিয়ে কিছু পড়ে নেই। সো এটার একটা স্পেসিফিক সেগমেন্ট এবং একটা টার্গেট থাকা উচিত ওভার টাইম আমরা কোথায় স্মার্টফোনটাকে নিয়ে যেতে চাই অ্যাডাপশনের ক্ষেত্রে। আরেকটা বড় পয়েন্ট আসছে যে অনেক চ্যালেঞ্জ ফেস করে ইন্ডাস্ট্রিরা, সেক্ষেত্রে একটা দেখা যায় যে অ্যালাইনমেন্টের একটা বড় চ্যালেঞ্জ চলে আসে বিটুইন এনবিআর এন্ড বিটিআরসি। সো এই জায়গাটাতে আরো যাতে ডিসকাশন হয়, এবং এনবিআর থেকেও যে পয়েন্টটা এসছে যে পলিসি লেভেলে যখন ফরমেশন বা কাজগুলো হয় সেই ক্ষেত্রে ওই স্টেজে যদি ওনাদেরকে ইনভলভ করা হয় তখন আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার হয়, বা সেই ক্ষেত্রে ওনারা সাপোর্টটা আরো ভালো দিতে পারে। সো এই ক্ষেত্রে একটা জয়েন্টলি মানে কাজ করার যে কিভাবে আরো অ্যালাইন রয়েতে একসাথে বিভিন্ন পলিসি মেকাররা কাজ করতে পারে, এই জায়গাটাতে যদি একটু কাজ করা যায়। আর যেহেতু ইনিশিয়েটিভের ক্ষেত্রে বলা হয়েছে, আমি আগের স্লাইডে যেই চ্যালেঞ্জ গুলো বলেছি ট্যাক্সের প্রত্যেকটাই এখানে আছে, আমি এই জন্য রিপিট করছি না এখানে। আরেকটা পয়েন্ট এখানে আসে, যেহেতু কোয়ালিটি একটা বড় আসপেক্ট সব ক্ষেত্রে, আমরা যেন শুধু অ্যাফোর্ডেবিলিটিটার পাশে যেন কিছুটা হলেও কোয়ালিটির দিকে ফোকাসটা থাকে। আদারওয়াইজ ওইটার ক্ষেত্রে ভবিষ্যতে দেখা যাবে অ্যাফোর্ডেবল হলো, অ্যাডপশন বাড়লো, বাট কোয়ালিটির জন্য আসলে এক্সপিরিয়েন্সটা সাফার করবে। অ্যাওয়ারনেস সব সাইড থেকে, গভর্নমেন্ট, প্রাইভেট, মোবাইল অপারেটর, সব সাইড থেকে একটা কন্টেন্ট যেহেতু এখন আগের থেকে অনেক রিচ হচ্ছে, সো এটার অ্যাওয়ারনেসটা কিভাবে আরেকটু রিচ করা যায়, যাতে ওই যে পয়েন্টটা বললাম যে মানুষ রিয়েলাইজ করে না যে আসলে স্মার্টফোনটা ওকে কিভাবে বেনিফিট করতে পারে, সেই জিনিসটা যাতে বাড়ানো যায়। আর ডিভাইস লকিং নিয়েও কথা হচ্ছে, একই কথা যে আমাদের ডিভাইস ফাইন্যান্সিংটাকে কিভাবে আমরা ফ্যাসিলিটেট করতে পারি। পরের স্লাইডটা। আচ্ছা, এখানে একটা স্ট্যাটিস্টিক যেটা প্রথমেই স্যার প্রেজেন্ট করেছিলেন সেখানেও দেখেছি, আমাদের জানুয়ারি 2023 আমরা যে স্ট্যাটিস্টিক্স দেখতে পেয়েছি বিটিআরসি ওয়েবসাইট থেকে, 2G হ্যান্ডসেট ম্যানুফ্যাকচার হয়েছে লোকালি 3G 0, 4G হ্যান্ডসেট হয়েছে এত লাখ, 5G 0, টোটাল 18 লাখ হ্যান্ডসেট ম্যানুফ্যাকচার হয়েছে, তার মধ্যে 79% ফিচার ফোন এবং স্মার্টফোন হয়েছে 20%। তো এটা নিয়ে আসলে আমাদের টিমের মধ্যে এক্সটেন্সিভ ডিসকাশন হচ্ছে যে কেন এই স্ট্যাটিস্টিক্সটা 79-20, কেন এটা রিভার্স না। সো একটা পয়েন্ট এসছে যে আমাদের যখন 2020-তে কোভিড ছিল সেখানে এই স্ট্যাটিস্টিকটা অনেকটা রিভার্স ছিল, 60-40 বা 70-30 ছিল, বাট ওভার টাইম যেহেতু ডিমান্ড, মানে এখানে মার্কেটের ডিমান্ড একটা বড় ফ্যাক্টর, ডিমান্ডের মাধ্যমে আসলে এটাকে করা যায়। তো যে সেই সময় ডিমান্ড যেহেতু ছিল মানুষ কিনেছে, বাট এখন হয়তো সবকিছু মিলে ডিমান্ড, অ্যাফোর্ডেবিলিটি সবকিছু মিলে একটা জায়গায় স্টাক। তো আমাদের, এবং যেখানে এর আগের ডিসকাশন গুলোতে আসছে যে ডিভাইসকে অ্যাফোর্ডেবল করতে গেলে ট্যাক্সেশন, অন্যান্য বেনিফিট যেমন একটা ইম্পর্টেন্ট বিষয়, একই সাথে ভলিউম একটা কিন্তু বড় রোল প্লে করতে পারে। যত বড় ভলিউম ওনারা তৈরি করতে পারবে তত বেশি ইউনিট প্রাইস কমে আসবে। তো আমাদের কাছে মনে হয়েছে যে এখানে একটা বড় জয়েন্টলি অ্যাজ মোবাইল অপারেটর ইন্ডাস্ট্রি একসাথে কাজ করতে পারে, মোবাইল ইন্ডাস্ট্রি। যে আজকে যদি আমি বলি যে আমাদেরকে যদি এটা মোবাইল যে লকিং বা সিম লকিংটা যদি অ্যালাউ করা হয়, এইটা মানে এখন সিচুয়েশনটা যেটা আমাদের মনে হচ্ছে এটা হচ্ছে
কাস্টমার ডিমান্ড ফেস, নট পুশ ফেস। মানে একটা যে স্মার্টফোন নিতে হবে সেই পুশটা মোবাইল অপারেটর থেকে আমরা দিতে পারছি না, ম্যানুফ্যাকচার সাইড থেকেও দিতে পারছি না, বিকজ অ্যাফোর্ডেবিলিটি একটা ইস্যু, ডিমান্ডটা হয়তো সেভাবে করছে। এখন আমরা একটা যদি পুশ দিতে চাই, যে এটাকে পুশ করে আমরা স্মার্টফোনটাকে বাড়াতে চাই, এটা পুশ করতে হলে আমাকে কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে। তার মধ্যে আমার যে বেসিক রিকোয়ারমেন্ট মোবাইল ইন্ডাস্ট্রি হিসেবে যে ডিভাইস লকিংটা দেওয়া হলে আমরা আজকে ফাইন্যান্সিং করে আইদার from in mobile industry or from any financial institute আমি এটাকে পুশ করতে পারবো। সেই ক্ষেত্রে পুশটা যখন স্মার্টফোনের ডিমান্ডটাকে ইনক্রিজ করবে, ডেফিনেটলি মোবাইল ম্যানুফ্যাকচারারও কিন্তু মোর কোয়ান্টিটি ম্যানুফ্যাকচার করতে ইন্টারেস্টেড হবে। সো আলটিমেটলি কস্ট সবকিছুতে একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ওভারঅল এই জিনিসটা দেখে আসছি যে গত 3-4 বছর যাবত 4G লাইসেন্স দেওয়ার পর থেকে আমাদের সাইড থেকে যথেষ্ট অসংখ্য মডেল এক্সপ্লোর করা হয়েছে, এটাকে কিভাবে ফাইন্যান্স করা যায় বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ব্যাংকের মাধ্যমে। সেখানে দেখা গেছে যে আলটিমেটলি যখন প্রিমিয়াম পে করতে হয়, আলটিমেটলি কস্টটা যেখানে গিয়ে ল্যান্ড করে কোনোভাবে এটা ফিজিবল হয় না, আইদার মোবাইল অপারেটর সাইড এন্ড অলসো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সাইড। অন্যভাবে আমরা চেষ্টা করেছিলাম যে ঠিক আছে আমরা ইন্টারেস্টটা পে করে কিভাবে করতে পারি, বাট কোনোভাবেই আমরা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে এখনো পর্যন্ত রাজি করাতে পারি নাই, যেহেতু কোনো কারণ রিস্কটাও যদি আমি শেয়ার্ড বেসিসে নেই, যেহেতু ডিভাইস লকিং নেই, রিস্ক এক্সপোজারটা এত বেশি যে কেউ এটাকে আসলে আমরা অসংখ্য মডেল এক্সপ্লোর করেছি গত 3-4 বছরে, বাট কোনো মডেল এখনো আমরা স্টাবলিশ করতে পারিনি। সো আসলে এখানে ডিভাইস লকিং ছাড়া আসলে এটাকে পুশ করাটা স্মার্ট ডিভাইসটা অনেকটাই চ্যালেঞ্জের বিষয়। সো এখানে একটা আমাদের বড় সাপোর্ট লাগবে, এবং সেই ক্ষেত্রে পাশাপাশি এই নাম্বারটা যদি আমরা রিভার্স করতে চাই, আসলে ট্যাক্স ইনসেনটিভটাকে অনেকভাবে অপরচুনিটি তৈরি করতে পারে, পাশাপাশি এক্সপোর্টের অপরচুনিটি তো আমাদের এখানে রয়েই গেছে। সো নেক্সট স্লাইড। আচ্ছা, এটাই মোটামুটি লাস্ট আমার, বিকজ পরের স্লাইডে আমার তো অলরেডি কভার্ড। সো আমার এই স্লাইডে যেটা আমাদের বলা ছিল যে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দ্য কর্পোরেট ট্যাক্স পলিসিস অ্যাপ্লাইড টু দ্য সাপ্লায়ার ডিস্ট্রিবিউটর অফ দ্য ডিভাইসেস ইনক্লুডিং দ্য টেলিকম নেটওয়ার্ক অপারেটর ইনভেস্টর টু এনকারেজ দ্য ইনোভেটিভ programs to provide affordable device to target customer group। আচ্ছা, এখানে আমরা কয়েকটা জিনিস আনার চেষ্টা করছি। লেফট সাইডে যদি দেখেন 3টা সেগমেন্ট। প্রথম সেগমেন্টটা হচ্ছে যে জেনারেলি পাবলিকলি ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্সটা কত, 20% এর মতো, নন পাবলিকলি ট্রেডেড এর জন্য 27.5 যেটা মোবাইল ম্যানুফ্যাকচারার দিয়ে থাকেন, আদার পার্সনের ক্ষেত্রে 22। পরের সেগমেন্টটা হচ্ছে মোবাইল অপারেটরের জন্য, সেখানে আমাদের পাবলিকলি ট্রেডেড কোম্পানির জন্য হচ্ছে মোবাইল অপারেটর যারা 40%, নন পাবলিক হলে 45%, আর লাস্ট হচ্ছে অন্যান্য ব্যাংক বা ইন্স্যুরেন্স, সেক্ষেত্রে অনেক কম। পাশে যদি দেখেন আপনি মিনিমাম টার্নওভার ট্যাক্স মোবাইল ইম্পোর্টারদের জন্য 0.25 থেকে 0.6%, মোবাইল অপারেটরদের জন্য 2%, এবং মিনিমাম টার্নওভার ট্যাক্স হচ্ছে 0.2% হচ্ছে ব্যাংকস এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা মানে আমাদের সবসময় একটা কনসার্ন ছিল আমাদের ট্যাক্সের এইটা স্ট্রাকচারটা। ইভেন মোবাইল অপারেটরের উপর যে মিনিমাম টার্নওভার ট্যাক্স 2%, টোবাকো ইন্ডাস্ট্রি মিনিমাম টার্নওভার ট্যাক্স 1%। সো আমরা সবসময় বলে থাকি, আপনারা হয়তো শুনতে শুনতে ক্লান্ত, বাট আমার কথা হচ্ছে যে ইন টার্মস অফ Just concentrate on device, ডিভাইস, তো না আমি অবশ্যই স্যার ইট ইজ লিঙ্ক টু দ্য ডিভাইস। কারণ হচ্ছে কি স্যার, আমার ট্যাক্সের বার্ডেনটা যখন কমানো হবে, আমি পরের সাইডে যেটা দেখাতে চেয়েছি, আমার আসলে ক্যাপাবিলিটি টু ফাইন্যান্স ফর দ্য স্মার্ট ডিভাইস উইল ইনক্রিজ। সেটাই হচ্ছে আমার মেইন পয়েন্ট। আমার ট্যাক্সে যত বেশি আমাকে এক্সপেন্স দিতে হবে, আমার ক্যাপাবিলিটি তত কমবে। আপনার রাইট সাইডে দেখেন, আমি তত বেশি মোর ভ্যালু জেনারেট করতে পারবো, ফাইন্যান্সিং এর অপশনটা অনেক বেশি থাকবে, বিকজ এটা কিন্তু একটা বড় এরিয়া ফর ইনভেস্টমেন্ট। আমি যদি 1 লাখ কাস্টমারকে মনে করি আজকে 10 থেকে 15,000 টাকা স্মার্টফোন দিতে চাই, এই রিটার্ন উইল কাম অ্যাট লিস্ট আফটার 1 or 2 years। সো ইটস এ বিগ ইনভেস্টমেন্ট। সো আমার ক্যাপাবিলিটি এবং ইভেন যেটা আমরা পার্টনারশিপও করি মোবাইল ইম্পোর্টারদের সাথে, সেখানে কিন্তু সব ওনাদের একটা কমিউনিটি, সো বড় একটা এখানে কাজ করার বিষয় আছে। সো আমি লাস্ট স্লাইড, এটা ডিটেলস করবো না কারণ অলরেডি আমি বলেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি যদি আমার টিম মেম্বার আমাদের গ্রুপের মেম্বারদেরকে একটু যদি পরিচিত দিতে বলি, রিকোয়েস্ট করবো একটু দাঁড়িয়ে। আমি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি জাহিদ শামসুল ইসলাম, সিনিয়র স্পেশালিস্ট গ্রামীণ ফোন। আসসালামু আলাইকুম, আমি ইমামউদ্দিন, সিনিয়র ম্যানেজার ফাইন্যান্স এন্ড লজিস্টিক্স, ভিভো মোবাইল। Good afternoon, everyone. I'm Jonas from Vivo,
and the General Manager of Finance and Logics. Thank you. আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি মোহাম্মদ তানভীর কাদের, এটুয়ে কর্মরত আছি সলিউশন আর্কিটেক্ট হিসেবে। ধন্যবাদ। Assalamu alaikum, sir. আমি কাজী মোহাম্মদ জিয়াউল হক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, জাতীয় রাজস্ব বোর্ড। Assalamu alaikum, sir. I'm Roxana Mirzabin, Deputy Director, Spectrum Division, BTRC. আসসালামু আলাইকুম, আমি এসএম তাকিবুর রহমান, ডেপুটি ডিরেক্টর বিটিআরসি। Assalamu alaikum, আমি ফাহিম রশিদ, হেড অফ সেলস ম্যানেজমেন্ট, কালকা টেকনোলজি বিডি লিমিটেড, হাইটেল টেকনো ইনফিনিক্স। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি কাজী নাইম, স্বামী বাংলাদেশে আছি, ম্যানুফ্যাকচারিং বিজনেস ম্যানেজার হিসেবে। থ্যাংক ইউ। Thank you so much, sir. থ্যাংক ইউ মিস অনামিকা ভক্ত, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রবি আজিয়াটা লিমিটেড এবং তার গ্রুপের সদস্যদেরকে এই প্রেজেন্টেশনটা উপস্থাপন করার জন্য এবং সুপারিশ প্রদানের জন্য। এই পর্যায়ে আমি আমাদের ব্রেকআউট সেশনের যে চতুর্থ টপিক, ডেভেলপিং দ্য ইকোসিস্টেম ফর প্রোভাইডিং ডিজিটাল সার্ভিসেস থ্রু লোকালি ম্যানুফ্যাকচার্ড স্মার্ট ডিভাইসেস টু এনশিওর কমপ্লিট ডিজিটাল ট্রান্সফরমেশন গিভিং এমফাসিস অন দ্য ইউজ অফ লোকাল কন্টেন্ট, এই বিষয়ের উপর রিসোর্স পার্সন হিসেবে মিস্টার সুমন আহমেদ সাবির, সিটিও ফাইবার এট হোমকে বিনীত অনুরোধ জানাচ্ছি প্রেজেন্টেশন প্রদানের জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের এই গ্রুপ আলোচনাটা একটু ব্যাপ্তিটা অনেক বড়। আমরা এবং আমাদের যে টিম আমরা যারা ছিলাম, আমরা প্রায় দীর্ঘ সময় একটা চমৎকার আলোচনা করেছি এবং এখানে অনেকগুলো বিষয় এসছে, কিন্তু আনফরচুনেটলি যখন আমরা লিখতে বসলাম তখন সময় ছিল কম এবং কাজে এই বিশাল ব্যাপ্তিকে অল্প কথায় নিয়ে আসাটা একটু চ্যালেঞ্জিং ছিল। তবু আমরা চেষ্টা করেছি খুব ব্রিফলি পয়েন্টগুলো আনতে। আমি চেষ্টা করবো একটু বিষয়টা সবার সামনে একটু শেয়ার করার জন্য। আচ্ছা, স্লাইড আসুক, অসুবিধা নেই। আমাদের যে শুরুতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা যে ডিজিটাল বাংলাদেশ নিয়ে একটা পর্যায়ে এসেছি আমরা, এবং এখন আমরা স্মার্ট বাংলাদেশে যাচ্ছি। আমরা একটু পিছনের দিকে তাকানোর চেষ্টা করেছিলাম যে আসলে ওখানে কি আমাদের কি কি জিনিস আমরা মিস করেছি, কোন কোন জায়গায় আসলে গ্যাপ রয়েছে, ডিজিটাল এবং স্মার্টের মধ্যে আসলে গ্যাপটা কতটুকু, বা আমরা কোন জায়গায় স্মার্ট বাংলাদেশ বলতে আমরা কোথায় যেতে চাই, এবং সেটা যাওয়ার জন্য ইকোসিস্টেমের কি পরিবর্তনগুলো দরকার সেইগুলো আমরা চেষ্টা করেছিলাম আলোচনা করতে। তো আমি উদাহরণ দিই যে আমাদের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে যথেষ্ট, আমরা সবাই জানি। আমাদের কানেক্টিভিটি অনেক বেড়েছে, ইউজার অনেক বেড়েছে। এখন এই পর্যায়ে এসে আসলে আমাদের ডিজিটাল সার্ভিসগুলোর অবস্থা কি? আমরা যদি দেখি যে ডিজিটাল সার্ভিসগুলোর বড় সমস্যা যেটা হয়েছে যে অনেক ক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে কিন্তু ঠিক, বা অটোমেশন হয়েছে অনেক ক্ষেত্রে অনেকাংশে, কিন্তু যে সার্ভিসটা মানুষকে যতটা ইফেক্টিভলি এবং যতটা সুন্দরভাবে আমরা কাছে পৌঁছাতে পারতো সেই জায়গায় করতে পারিনি, মানে গ্যাপ রয়ে গেছে। আমি যদি অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যদি সহজ উদাহরণ দিই যে আমাদের এনআইডি আমাদের একটা গর্বের বিষয় যে আমাদের প্রত্যেকটা মানুষের একটা ইউনিক এনআইডি আছে, কিন্তু সেটার ইফেক্টিভ ইউটিলাইজেশন আমরা করতে পারছি না। আমরা এখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে আমাদের বলে যে আপনি একজন কাউকে ইন্ট্রোডিউস করে দেবেন, আপনাকে একটা লোন চাইলে নানা রকম ফর্ম ফিল আপ করতে হয়। প্রসেসগুলো সে আগের মতো রয়ে গেছে। আমরা কাজগুলো